তো হ্যালো নমস্কার গাইস, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে উমেন্স ওয়ার্ল্ড কাপ চলছে এবং ইন্ডিয়ার দুটো ম্যাচ হয়ে গেছে। ওপেনিং ম্যাচটাও ইন্ডিয়ার ছিল এবং গতকাল অর্থাৎ 6 তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ছিল। ঠিক আছে, তো এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে ইন্ডিয়ার সফর কেমন চলছে, কি কি বিষয় উন্নতি করতে হবে, নয়তো জেতা থেকে পার্টিসিপেন্টসে চলে আসবে, সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ডিটেলসে। ঠিক আছে, তো 30শে সেপ্টেম্বর হয়েছিল ওয়ার্ল্ড কাপ শুরু, যেখানে প্রথম ম্যাচে ছিল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা গুয়াহাটিতে। ঠিক আছে গাইস, যেখানে ইন্ডিয়া জিতেছে। অবভিয়াসলি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 269 রান করে, যে এখানে ইন্ডিয়ার গাইস বলতে পারো লোয়ার মিডল অর্ডারই কাজে দিয়েছে। আমাদের দীপ্তি শর্মা 53 করেছে, এছাড়া হার্লিন দেওয়াল 48 করেছে, আর ওপেনার প্রতিকা রাওয়াল 37 করেছে 59 বলে। একটু স্ট্রাইক রেটটা কম, বাট করেছে। স্মৃতি মান্ধানা প্রথম ম্যাচেও রান পায়নি, সেকেন্ড ম্যাচেও রান পায়নি, সেটা নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি যদি তোমরা বলতে চাও, দুটো ম্যাচের সেম প্রবলেমই দেখা দিয়েছে, সেটা হচ্ছে ব্যাটিং। হ্যাঁ, অনেকে বলতে পারো ভাই প্রত্যেক ম্যাচে ব্যাটিং তো হয় না, কিন্তু প্রবলেমটা কী জানিস ভাই, না এর পরের যে টিমগুলো আছে না, তারা তোকে আর সেই সুযোগটা দেবে না। এরপরে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আছে, তো এই তিনটে টিমই ওয়ার্ল্ড কাপের দাবিদার। এই চারটে টিম, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই চারটে টিমই ওয়ার্ল্ড কাপের টপ 4। ঠিক আছে, এর বাইরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, দেখতে চাইও না। সো দ্য থিং ইজ দ্যাট, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে 145-এ 5, শ্রীলঙ্কার বিরুদ্ধে 125-এ 5 এরকম অবস্থা হয়ে যায়, সেইখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডকে সুযোগ দেবে? আমার তো মনে হচ্ছে না। এটা ওরা হলে ভাই 150-170-এর মধ্যে অলরাউন্ড করে দেবে। এবং কালকে আমরা একটু মানে গড়বড়ও দেখতে পেয়েছি আমাদের হারমানপ্রীতের ক্যাপ্টেন্সিতে। আমি জানি না কেন প্রথমে ওই ক্রান্তি গৌড় আর রেণুকা সিং ঠাকুরকে 7 ওভার 8 ওভার করে দিয়েছিল, লাস্টে এসে ফেঁসে গেছে। নেহাত ক্রান্তি গৌড় ওই 70 রানে পার্টনারশিপটা ভেঙে দিল পাকিস্তানের, নয়তো চাপ হয়ে গেছিলো মাঝখানে। 28 রানের 3 থেকে কোথায় 84, 85, 86 রানে অবধি চলে গেছিলো। ভাই আমার তো মোটামুটি ফেটে যাচ্ছিল। কিন্তু হ্যাঁ, পাকিস্তানের অকাত এবং টেকনিক কোনোটাই নেই ইন্ডিয়ার সাথে খেলার। তো আমি কেন ভয় পাচ্ছিলাম আমি নিজেও জানি না। একটা উইকেট পড়লে ধাড়াধাড় করে পরপর উইকেট পড়তে থাকলো। এই জন্যে এই টিমগুলো কিছু হয় না। বড় টিম আর মিডিওকার টিমের মধ্যে পার্থক্য এটা, 2-3টে উইকেট পড়ার পরেও বড় টিম সামলে নেয়। তাদের 7, 8, 9 অবধি মোটামুটি তারা ব্যাটিং রাখে। অ্যাটলিস্ট 7 নম্বর 8 নম্বর অবধি তো এমন প্লেয়াররা রাখে যারা ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। কিন্তু পাকিস্তানের ওসব কিছু না। পাকিস্তানের ম্যাচটা নিয়ে আমরা বিরাট কিছু কথা বলবো না, একটু কথা বলবো স্মৃতি মান্ধানার ব্যাটিং নিয়ে। দুটো ম্যাচে স্মৃতি মান্ধানা ব্যাটিংয়ে রান পায়নি। প্রথম ম্যাচে র্যাশ শট মারতে গিয়ে আউট হয়েছে, এক্সট্রা কভারের উপর দিয়ে শট মারতে গিয়ে ফিল্ডারের হাতে আউট হয়েছে। সেকেন্ড ম্যাচে ভাই স্ট্রেট বল ছিল, ফ্লিক মারতে গিয়ে এলবি খেয়েছে। অ্যাটলিস্ট আমি সেকেন্ড ম্যাচটাই ভাবছিলাম যে ওটা লেগ স্টাম্পের বাইরে চলে যাবে, বাট কিছু করার না, পিচিং এর লাইন, ইম্প্যাক্ট লাইন, উইকেট হিটিং, সো আউট হয়েছে। হ্যাঁ, স্মৃতি মান্ধানার কাছ থেকে এক্সপেকটেশন এতটাই বেশি যে ও যদি 2 ম্যাচ 3টে ম্যাচে রান না পায়, লোকজন ভেবে নেবে যে অফ ফর্ম হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা সেরকম না। স্মৃতি মান্ধানার একটা অভ্যাস আছে, আমি অন্তত দেখেছি, যে বড় টিমের বিরুদ্ধে বড় বড় ইনিংস খেলে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই তিনটে খেলা এখনও বাকি আছে এবং আমি খুব এক্সাইটেড, কারণ রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওমেন্স ক্রিকেটে সব থেকে ফাস্টেস্ট সেঞ্চুরি মেরেছে 50 বলে 100, সেটা আমি ভুলে গেলে একদমই চলবে না, জাস্ট আগের সপ্তাহে। তো হ্যাঁ, হতে পারে কোনো না কোনোভাবে বলগুলো মিস খেয়ে গেছে, মানে তখন একটু রানের প্রেসার ছিল, স্ট্রাইক রেট কম ছিল বলে প্রথম ম্যাচে এক্সট্রা কভারের উপর দিয়ে মারতে গেছে। এবং ও ওরকম শট মারে, এই নয় যে নতুন কিছু ট্রাই করতে গেছে বা আউট অফ দ্য বক্স কোনো শট বেরিয়েছে, সেরকম কোনো ব্যাপার না। ওরকম শটও মারে, জেনারেলি মারে। কোনোভাবে মিস টাইম হয়ে গেছে, সেকেন্ড ম্যাচটাতে বলটা বুঝতে পারেনি, হালকা ইনসুইং করে গেছে। যখন বল সিমে পড়ে কাঁটা বদলায় না, তখন ব্যাটসম্যানের কিছু করার থাকে না। 90% ব্যাটে লেগে গেল ঠিক আছে, না লাগলে ভাই তুই ধরে নে যে ওটা আউট হয়ে গেছো তুই, ঠিক আছে ভাই। আর ইন্ডিয়ার বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, না রেণুকা সিং ঠাকুর, না ক্রান্তি গড়, না শ্রেয় রানা, না দীপ্তি শর্মা, সবাই সুন্দর বোলিং করেছে। স্পিনারদের আরেকটু মানে কি বলবো, একটু ফ্লাইট দেওয়া দরকার আছে, যেহেতু আমরা ইন্ডিয়াতে খেলছি। যত ফ্লাইট দেবে তত ব্যাটসম্যানদের পক্ষে অসুবিধা হবে মারা, তাদেরকে রিস্ক নিতেই হবে রান নেওয়ার জন্য। 1-2 রান এদিক ওদিক ঠিক আছে, বাট
4-6 মারার জন্য তাদের অবভিয়াসলি রিস্ক নিতে হবে, যেটা আমরা গতকালের ম্যাচে দেখছিলাম। স্নেহ রানা এবং অরুন্ধতী রেড্ডি দুজন মিলে ভাই ভালো দিচ্ছিল। আর ইন্ডিয়ার ফিল্ডিং নিয়েও বিরাট কিছু বলার নেই, মোটামুটি ফিল্ডিং হয়েছে। প্রথম ম্যাচে একটু এদিক ওদিক বগলাচ্ছিল, সেকেন্ড ম্যাচে ঠিকঠাক ফিল্ডিং হয়েছে। আমি ব্যাটিং নিয়ে একটু কনসার্ন, কারণ এর পরের যে ম্যাচগুলো আছে, যে টিমগুলো আছে, তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটাই খুব উচ্চমানের। তো সেই উচ্চমানের টিমদের সাথে ঠিকঠাকভাবে কম্পিট করার জন্য, ম্যাচ জেতার জন্য এবং টপ 4-এ কোয়ালিফাই করার জন্য এই আপকামিং যে ম্যাচগুলো ইন্ডিয়াকে একদম মানে কি বলবো, যেরকম অস্ট্রেলিয়া সিরিজের সাথে খেলছিল সেই রকমভাবে খেলতে হবে। আমি জানি না মানে কেন এরকম লাগছে, ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার পর থেকে ইন্ডিয়ান টিমটাকে মানে কেমন একটা গা ছাড়া মনোভাব, হ্যাঁ ঠিক আছে আমরা জিতে তো যাবো, এরকম একটা মনোভাব চলছে গাইস। এরকম করলে কিন্তু সেই ফাইনালে সেমিফাইনালে কিছু না কিছু ডাব্বা খাবে, সেইটা খুবই মনে লাগবে আমার ভাই। আমি আর ওই ফাইনাল সেমিফাইনালে হার নিতে পারছি না, প্লিজ তার থেকে গ্রুপ স্টেজে বেরিয়ে যাওয়া অনেক ভালো। ফাইনাল সেমিফাইনালে আমি পারবো না ভাই, ওই ক্ষমতা নেই আমার মধ্যে ভাই। তো আশা করব এর পরের ম্যাচগুলো ভালো যাবে। যদি তোমরা জানতে চাও যে ইন্ডিয়ার পরের ম্যাচ কবে আছে, সেটা আছে আমি বলে দিচ্ছি 9 তারিখ সাউথ আফ্রিকার সাথে, ঠিক আছে? এটা আছে বিশাখাপট্টনমে। তো বলেই দিলাম যে কী কী করতে হবে, নতুন কিছু নয়। আমার থেকে বড় বড় লোক ওখানে বসে আছে। আমল মজুমদার এখন ইন্ডিয়ান ওমেন্স টিমের কোচ, তো সে খুব ভালো করেই জানে, নিশ্চয়ই কালকে ক্লাস নিয়েছে এই ম্যাচটার পর, এই ব্যাটিং পারফরমেন্সের পর। যদি ব্যাটিংটা ঠিক হয়ে যায় না, যেরকম মানে হচ্ছে, এটা নয় যে আমাদের ব্যাটিং দুর্বল, মিডল অর্ডারে ব্যাটসম্যান নিয়ে রান করার মতো লোক নেই, সেটা নয় একদমই। কোনো প্রবলেম হচ্ছে, রাজ শর্মার থেকে আউট হয়ে যাচ্ছে, কিছুজন কনফিডেন্স অভাবে আউট হয়ে যাচ্ছে, এরকম ছোটোখাটো জিনিস হচ্ছে, ঠিক আছে? আই হোপ পরের ম্যাচে অবধি এই জিনিসগুলো ফিক্সড হয়ে যাবে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার আমরা একটা দুর্ধর্ষ ম্যাচ দেখতে পাবো। এমনিই সাউথ আফ্রিকা ভালো খেলে, আর ইন্ডিয়ার বিরুদ্ধে তো জানি না কেন বেশি ভালো খেলে। তো ওকে, নট টু ওয়ারি অ্যাবাউট। আই হোপ যে ইন্ডিয়া টপ 4-এ কোয়ালিফাই করবে এবং নকআউটসে আমরা 4টে টিমের মধ্যে একটা টিম ইন্ডিয়াকে দেখতে পাবো, ঠিক আছে? তার সাথে সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় এবং আমার লজিকগুলো যদি তোমাদের মনে হয় যে ঠিক ঠিক বলছি, তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে কী হয়, মোটিভেশন বাড়ে, মোটিভেশন বাড়লে কী হয়, ভালো ভালো ভিডিও আসে, ভালো ভালো ভিডিও আসলে কী হয়, সাবস্ক্রাইবার বাড়ে, ঠিক আছে? আর সাবস্ক্রাইবার বাড়লে কী হয়, একটু পয়সা কামানো হয় ভাই। খুব গরিব ভাই আমি, আর পাচ্ছি না ভাই, একটু সাবস্ক্রাইবার বাড়ি দে ভাই। তোরা দেখিস, তোরা সাবস্ক্রাইব করিস না, বহুত আরামি তোরা ভাই। ঠিক আছে, কই না, আমি আমার কাজ করে যাব, কোনো ব্যাপার না। তাড়াতাড়ি আসছি এটাকে এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।